বীরভূমের ধুলিমাখা এক ছোট্ট গ্রাম, নাম তার কালীপুর। 50টা বামুনের ঘর, 70টা চাষার ঘর আর 2-4টে কুমোর ডোমের বসতি নিয়ে গ্রামটা দাঁড়িয়ে আছে কাশফুলের মাঠ আর ধান ক্ষেতের মাঝে। গ্রামের এক পাশে বাঁশঝাড়, অন্য পাশে পুরনো বটগাছ, যার তলায় খেঁকি পেতনির গল্প চলে। সময় তখন বিকেল। ক্ষেতের আলের উপর বসে রয়েছে 3 জন চাষা, হারান, আব্দুল আর বিমল। সূর্যটা তখন ডুবে যাচ্ছে পশ্চিমের ক্ষেতের ওপারে, আকাশে লাল কমলা রঙের ছোঁয়া। হারানের হাতে একটা বাঁশের লাঠি, আব্দুল খড়খুঁটো দিয়ে দাঁত খোঁচাচ্ছে, আর বিমল মাটিতে লাঠি দিয়ে আঁকিবুকি করছে। 3 জনের মুখেই চিন্তার ছাপ, কারণ গত কয়েক রাত ধরে গ্রামের ক্ষেতে আগুন লাগছে। কেউ যেন ইচ্ছা করে ফসলে আগুন ধরিয়ে দিচ্ছে। এইবার বড় বাড়াবাড়ি হয়েছে। হারান গলা খাঁকারি দিয়ে বলে, গত রাতে আমার 2 বিঘা ধানের জমি পুইরা ছাই হইয়া গেল এক্কেরে। কে বেটা এমন কামটা করে সেইটা আমি দেখব। আব্দুল দাঁত খোঁচা থামিয়ে মাথা নাড়ে। আরে তুই কি পাগল হইলি হারান? রাইতের বেলা খেতে যাবি? তুই জানোস না ওই বটতলায় খেঁকি পেতনি ঘোরে? গত মাসেই নাই গোপালের বউ দেখছিল ওরে, সাদা একখান শাড়ি পইরা কি যেন হাসছিল ওই গাছের ডালে বসে। হারান থুতু ফেলে। খেঁকি পেদনি আমি মানি নে, ওইসব বুঝরু কি? আমার ধান পুইরা যায় আর আমি নাকি বৈশা পেদনির গল্প শুনবো। আজ রাইতে আমি নিজে পাহারা দিমু, দেখি কোন হারামজাদার এত সাহস। বিমল মাটিতে আঁকা দাগের দিকে তাকিয়ে মাথা চুলকায়। আরে হারান, তুই বুঝছস না রে, এটা কোনো সাধারণ বদমাশের কাম না। আমার তো মনে হয় ওই কুঞ্জ ডাকাতেরই কাজ। আরে গত বছরেও তো ওর জন্য গ্রামে কত হাঙ্গামা হয়েছিল, মনে নাই? আরে ওই যে গোপীনাথের গরু চুরি করছিল, আরে কুঞ্জ ডাকাতি তো করছিল। আব্দুল হাসে। আরে না রে, ওই হারামজাদা এখন শহরে গিয়া ওই ট্রাকের হেল্পারি করে। আমি নিজের চোখে দেখছি 3 মাস আগে। এইটা অন্য কারো কাম। আমার মনে হয় ওই পাশের গ্রামের ওই রঘুনাথের ছেলেগুলা এই কাম করছে। বদমাস ছোড়াগুলা সারাদিন ওই গাঁজা ফোকে আর রাইতে এইসব কাণ্ড করে বেড়ায়। হারানের মুখ লাল হয়ে ওঠে। তোরা যে যাই বলিস, আমি কিচ্ছু বুঝি না। আমি বুঝি শুধু আমার ধানের কথা। এই 2 বিঘা ধান গেল আমার বউ সাওয়ালের পেটে লাথি পড়লো। এই হারান চাষা না সুপ কইটা বইসা থাকবে না। আজ রাইতে আমি খেতে যামু, যে করে থাকুক না কেন তাকে ধইরা তার হাড্ডি ভাঙমু। আরে শোন, বিমল হাত তুলে থামায়। তুই কি ভাবছিস এইটা এত সোজা? ওই বটতলায় রাইতে কেউ যায় না। গ্রামের লোকের মুখে শুনছি খেঁকি পেতনি নাকি শুধু আগুন দেখলেই বাইর হয়। তুই যদি খেতে গিয়ে আগুন ধরাইতে দেখিস তাইলে পেতনিও তোর পেছনে লাগবো। তুই বরং গ্রামের পঞ্চায়েত থেকে কথা বল, পুলিশ ডাক। পুলিশ? হারান হা হা করে হাসে। ও পুলিশ আসবো 10 দিন পর গা। ততদিনে আমার পুরা ক্ষেত শেষ। আর পঞ্চায়েত ওই মদন মুখুজ তো শুধু ঘুষ খায়। আমি নিজের হাতেই এই কামটা করমু। আব্দুল মাথা নাড়ে। দেখ হারান, আমি তোর ভালোর জন্যই কই, তুই যাবি খেতে তা ঠিক আছে, কিন্তু ওই বটতলার কাছে যাস না বাবা। আমার মামা একবার কইছিল বুঝলি, বছর 10 আগে একজন গিয়েছিল রাতের বেলায় ওইখানে, তারপর সে কিন্তু আর ফিরে আসে নাই বাপ। গ্রামের লোকে বলে শুনে দেখোস, তারে নাই কোন পেতনি নিয়ে গেছে। বলি তোর মা আমার গাঁজা খায় বুঝি? হারান রেগে গিয়ে লাঠি তুলে ধরে। আমার ধান পুইরা ছাই হয়েছে আর তোরা পেতনি টেতনির গল্প কইরা আমার ভয় দেখাবি? আমি হারান চাষা,
আমার কিন্তু কেউ থামাইতে পারবো না। বিমল হাত জোর করে বলে, আরে রাগিস না, রাগিস কেন বলতেই? আরে আমরা তো তোর ভালোর জন্যই কই। তুই যদি জেদ ধরিস তাহলে আমরাও কিন্তু তোর সঙ্গে যামু, এই কথা কইয়া রাখলাম। কিন্তু রাত 12টার পর যেন বটতলার কাছে যাইস না, ওই সময় ওখানে পেতনি ঘোরে। তোরা যাবি? হারান চোখ বড় বড় করে তাকায়। তোদের দুজনেরই বউ সাওয়াল আছে, আমার মতো কি বুকের পাটা তোদের আছে নাকি? আমি একাই যামু, তোরা বাড়ি যা, গিয়া বউয়ের কোলে মাথা দিয়া ঘুমাকে যা। আব্দুল এবার রেগে যায়। দেখ হারান, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করতাছস। আমরা তোর বন্ধু তাই কইতাছি, তুই যদি না শুনিস তাহলে জাগে, কিন্তু পরে যদি কিছু হয় আমাকেও দোষ দিবি না। আমি কাউরে দোষ দিমু না। হারান উঠে দাঁড়ায়, তার চোখে আগুন আর মুখে জেদ। আমার ধান আমি বাঁচামু, পেতনি হোক আর ডাকাতি হোক গা, আমি দেখবো কার কত বড় সাহস। বিমল আর আব্দুল একবার মুখ চাওয়াচাওয়ি করে নিল। বিমল বললে, আরে শান্ত হ রে, শান্ত হ। আমরা তোর সাথে কাল সকালে গিয়া পঞ্চায়েতে কথা কমু। তুই এখন রাগের মাথায় এমন কিছু করিস না। কাল সকালে? হারান হাত নেড়ে বলে, ও কাল সকাল টকাল করা যাবে না, আমার আর 1 বিঘা ধান পুইড়া সাই হইব। তোরা বৈশা গল্প করগা, আমি যাই। আব্দুল চেঁচিয়ে বলে, আরে হারান, তুই কি পাগল হইলি? আরে কই শোন, ওই বটতলায় যাস নে বটতলায়। কিন্তু হারান আর শোনে না। লাঠিটা কাঁধে তুলে সে হন হন করে হাঁটতে শুরু করে। তার পিছনে বিমল আর আব্দুল চুপ করে বসে থাকে। সূর্য ততক্ষণে ডুবে গেছে, আকাশে অন্ধকার নেমে আসছে। হারানের মাথায় আগুন জ্বলছে। তার 2 বিঘা ধান পুড়ে ছাই হয়ে গেছে, আর গ্রামের লোক তাকে পেতনির গল্প শুনিয়ে ভয় দেখাচ্ছে। মনে বিড়বিড় করে, যদি হাতে পাই কোন হারামজাদা আমার খেতে আগুন দিচ্ছে, তার ভূতখানা পুরা বার কইরা দেব। হারান চাষারে চিনে না তো? পথটা বেঁকে গেছে। সামনে খেঁকি পেতনির বটতলা। বটগাছটা কালো ছায়ার মতো দাঁড়িয়ে, শিকড়গুলো হাওয়ায় দুলছে। গাছের নিচে মাটির থান, সিঁদুর মাখানো পাথর আর কয়েকটা শুকনো ফুল পড়ে আছে। গ্রামের লোকে বলে এই থানে খেঁকি পেতনি থাকে। রাত 12টার পর সাদা শাড়ি পরে ঘোরে। হারান থানটার দিকে তাকিয়ে আরো একবার থুতু ফেলে। ধ্যাত্তেরি, এইসব বুজরুকি দিয়া আমারে ভয় দেখাবো? শালা কি পেদনি, তুই থাকলে বাইর হ দেখি, তোর আক্কেল কতখানি আমিও দেখবো। আরেকটা গালি দিয়ে সে থানের পাশ দিয়ে হেঁটে বেরিয়ে যায়। মনে মনে বলে, আজ মাঝরাতে আমি আবার আসমু, খেতে পাহারা দিতে হইব। দেখি কোন শালা আগুন ধরায়, পেতনি হোক আর ডাকাতি হোক, আমি হারান চাষা, আমি কাউরে ভয় করি না। পথটা ক্ষেতের আল ধরে এগিয়ে গেছে। হারানের ক্ষেত বটতলার ঠিক সামনে। ধান গাছগুলো এখনো সবুজ, কিন্তু পাশের 2 বিঘা পুড়ে কালো হয়ে গেছে। হারান ক্ষেতের কিনারে দাঁড়িয়ে মাটির দিকে তাকায়। বুকের ভিতরটা জ্বলে ওঠে তার। এই ধান আমার সাওয়ালের পড়ার খাতা, আমার বউয়ের পেটের ভাত। কোন হারামি এই কামটা করছে, তারে আমি ছাড়মু না। হাওয়ায় ঠান্ডা ঝোঁক লাগে। বটগাছের শিকড়গুলো দুলছে, যেন ফিস ফিস করে কথা বলছে। হারানের মনটা চমকে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। আজ মাঝরাতে আমি আবার ফিরে আসমু, লাঠি নিয়া খেতের আলে বসমু। যে আগুন ধরায় তার ধৈরা তার হাড্ডি ভাঙমু পুরা। পেরিয়ে যাওয়ার সময় আরেকবার বটগাছের দিকে তাকায়। অন্ধকারে
গাছটা ভয়ঙ্কর লাগছে। গ্রামের লোকের গল্প মনে পড়ে, রাতে এইখানে এসে কেউ নাকি ফেরেনি। হারান মাথা নাড়ে। যত সব গাঁজাখুরি কথা। আমি আমি আবার মাঝরাতে আসবো, দেখবো কে আমার খেতে হাত দেয়। মনের কোণে খটকা লাগে, যদি সত্যিই কিছু থাকে, যদি পেতনি না কিন্তু বদমাশের দল করে। সে বিড়বিড় করে বলে, হয়তো রঘুনাথের ছেলেগুলো, নইলে কুঞ্জ ডাকাতের পুরনো দলগা। যেই হোক মাঝরাতে আমি ধরবই। হারান হেঁটে চলে যায়। তার পরিকল্পনা ঠিক, মাঝরাতে ফিরে এসে খেতে পাহারা দেবে। লাঠি হাতে, জেদ মাথায় সে বাড়ির দিকে এগোয়। দূরে কুকুর ডাকছে, বটগাছের থানটা অন্ধকারে চকচক করছে। বাড়ির উঠানে পা রাখতেই তার বউ টেপির মা দাওয়ায় বসে একটা হ্যারিকেনের আলোয় কাপড় সেলাই করছিল। হারানের পায়ের শব্দ শুনে মুখ তুলে তাকায়। কি রে, এত রাইত কই ছিলি রে? হারান লাঠিটা উঠোনে ফেলে মাটির মেঝে বসে পড়ে। কই আর থাকমু টেপির মা, ওই ক্ষেতের দিকে গেছিলাম। আমার ধান যে পুইড়া ছাই হয়েছে, আর আমি কি বইসা বইসা হাত গুটায় থাকমু রে? টেপির মা সেলাই থামিয়ে ভ্রু মুচকায়। তুই একা একা খেতে যাবি কেন? হ্যাঁ, গ্রামের লোকের লগে কথা বল, পঞ্চায়েতে যা। এইসবে রাইত বিরাইতে কি হইব? হারান মুখ বাঁকায়। পঞ্চায়েত? ওই মদন মুখোশ যে ঘুষ খায়, শুধু ঘুষ। আমরা গ্রামের লোক, সবাই পেদনি টেদনিতে গপ্প কয়। আমি নিজে যামু, দেখি না কোন হারামি আমার ধানেতে আগুন লাগায়, আমিও দেখমু। টেপির মা হাতের সেলাই ফেলে উঠে দাঁড়ায়। তুই কি পাগল হইলি নাকি রে? এত রাইতে ওই বটতলার কাছে যাবি? কি পেতনির কথা শোনোস নাই? কেন, গত মাসে গোপালের বউ কি দেখছিল মনে নাই? ধ্যাত্তেরি থু, ওইসব বুঝলো কি আমি মানি না। আমার ধান গেছে। টেপির মা, তুই বুঝছিস না রে, তুই বুঝছিস না, আমার পেটে লাথি পড়ছে। টেপির মা এবার রান্নাঘরের দিকে যায়, একটা থালায় ভাত আর তরকারি নিয়ে আসে। খা, এবার খা, পেটে কিছু পড়ুক, তারপর কথা কবি। হারান থালার দিকে তাকায়। ভাতের পাশে শুধু একটু কাঁচা পেঁয়াজ। এটা কি টেপির মা? ভিজে ভাতে নুন নাই কেন? টেপির মা মুখ নিচু করে। নুন কিনবো কি দিয়া? পকেটে তুই এক পয়সাও নাই। তুই তো জানোস ক্ষেতের ধান পুইড়া গেছে, টাকা কই থেকে আসবা? হ্যাঁ, হারানের মুখ লাল হয়ে ওঠে। তুই কি কস টেপির মা? নুন কেনার টাকাও নাই? আমার 2 বিঘা ধান সব শেষ। এই হারান চাষার বউয়ের পেটে ভাত নাই, সাওয়ালের মুখে নুন নাই, আর আমি সুপ কইরা বসে থাকবো? টেপির মা চোখ মুছে। হারান থালাটা সরিয়ে রেগে উঠে দাঁড়ায়। তোরা আবার কি করবি? আমি যদি ক্ষেতটা না বাঁচাই তাহলে তোদের পেটে ভাত দেবো কি দিয়া? ওই হারামজাদা যে আমার ধানে আগুন দিচ্ছে না, ও আমি তার ভূত বার কইরা দিমু। টেপির মা তার হাত ধরার চেষ্টা করে। শোন হারান, তুই রাগের মাথায় এমনটা করস না। এত রাইতে ওই বটতলার কাছে যাস না। কি পেতনি? খেকি পেতনি তেতনি? ওই খেকি পেতনির গল্প তুই কস। আমার ধান পুইড়া ছাই, আমার সাওয়ালের মুখে নুন নাই, আর তুই কস পেতনির কথা? সে ঘরের কোণ থেকে লাঠিটা হাতে তুলে নেয়। আজ রাইতে আমি জামু মানে জামু। মাঝ রাতে খেতে পারা দিমুই আমি। দেখি কোন শালা আমার ধানেতে হাত দেয়, তার ভূত আমি তাড়ায়া ছাড়মু।
টেপির মা দৌড়ে তার সামনে দাঁড়ায়। হারান, হারান, তুই শোন, তুই যদি যাস আমিও তোর লগে যামু, একা আমি যাইতে দিমু না। হারান লাঠি তুলে ধরে। তুই যাবি? তুই কেন যাবি টেপির মা? তুই বাড়িতে থাক গা, টেপির দেখাশোনা কর। এইটা আমার কাম, আমি হারান চাষা, আমার ধান আমি বাঁচামু, তুই বাড়িতে থাক। বুঝছস না কেন হারান? যদি কিছু হয়ে যায়, ওই বটতলায় রাইতে কেউ যায় না। তুই কাল সকালে পঞ্চায়েতে যা, পুলিশ ডাক, ওইখানে যাস না বাবা। পুলিশ? ওই পুলিশ 10 দিন পরে আসবে, ততদিনে আমার পুরা শেষ হয়ে যাবে ক্ষেত। ওই মদন মুখুজ্জ তো শুধু ঘুষ খায়। আমি এই কাম আমি নিজেই করবো। টেপির মা তার হাত ধরতে যায়, কিন্তু হারান হাত ছাড়িয়ে দাওয়া থেকে নেমে যায়। আমি জামুই টেপির মা, আজ রাইতে আমি খেতে জামুই। যে আমার ধানে আগুন দেয় তার ভূত তাড়াইতে হইব। টেপির মা চেঁচায়, হারান, হারান ফিরে আয়, ফিরে আয় হারান, পাগল হইয়াছিস তুই হারান। কিন্তু হারান আর শোনে না। লাঠি কাঁধে তুলে রাগে ফুঁসতে ফুঁসতে সে অন্ধকারে হারিয়ে যায়। দূরে বটগাছের ছায়া কালো মেঘের মতো দাঁড়িয়ে রয়েছে। রেগে পালায় হারান। মাঝরাত, আকাশে মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে আছে। চারপাশে কেমন যেন ঘুটঘুটে অন্ধকার। হারান তার ক্ষেতের কিনারে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পাহারা দিচ্ছে, লাঠিটা হাতে ধরা আর চোখ দুটো ক্ষেতের দিকে স্থির। বটগাছটা দূরে কালো ছায়ার মতো দাঁড়িয়ে, তার শিকড়গুলো হাওয়ায় দুলছে। হারানের বুকের ভিতরটা ধকধক করছে, কিন্তু জেদ তার মাথায়। যে আমার ধানে হাত দিছে তার আজ রাতে ভূত বার করবো আমি। হঠাৎ পিছন থেকে একটা ফিসফিস শব্দ। কে যেন তার নাম ধরে ডাকলো। হারান চমকে পিছনে তাকায়। ঝোপঝাড় ধান ক্ষেত আর বটগাছের ছায়া ছাড়া কিছুই নেই। কে? সে চাপা গলায় বলে, কিন্তু কোনো সাড়া নেই। হাওয়ায় শুধু বাঁশ পাতার খসখস শব্দ। হারান মাথা নাড়ে। মনের ভুল? হ্যাঁ, মনেরই ভুল হবে। আমার ধান বাঁচানো নিয়ে দরকার। এইসব ফালতু কথায় আমি কান দিব না। কিন্তু মিনিট দুয়েক পর আবার সেই শব্দ। এবার আরো কাছে, আরো স্পষ্ট। হারানের গায়ে কাঁটা দিয়ে ওঠে। লাঠি শক্ত করে ধরে সে পিছনে ঘুরে তাকায়। অন্ধকারে কিছুই দেখা যায় না, শুধু বটগাছের শিকড়গুলো হাওয়ায় দুলছে আর ধানের সিঁদুর মাখানো পাথরটা চকচক করছে। এই কে রে শালা? বাইর হ দেখি, বাইরে আয় দেখি, তোর কতখানি সাহস আছে, বাইর হ। কিন্তু কেউ নেই। চারপাশ নিস্তব্ধ। হারানের মনটা কেমন যেন খটখট করছে। এইটা নিঘাত কোন বদমাসেরই কাম। সে নিজেকে কি বোঝায়? রঘুনাথের ছেলেগুলো বা কুঞ্জ ডাকাতের দলেরই কেউ আমারে ভয় দেখাইতে চায়। আরে আমি হারান চাষা, আমারে ভয় দেখাবি তোরা? হ্যাঁ, আমারে ভয় দেখায় কে? সে আবার ঝোপের আড়ালে বসে, চোখ রাখে ক্ষেতের দিকে। কিছুক্ষণ পর আবার সেই ডাক। এবার গলাটা আরো কাছে, যেন ঝোপের ঠিক পিছন থেকে। হারান বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। এই শালা কে তুই? আয় বাইরে আয় দেখি, লুকিয়ে লুকিয়ে আমারে ডাকতেছিস। বাইর হ দেখি, তোর হাড্ডি ভাঙি দেখি। লাঠি তুলে সে ঝোপের পিছনে তাকায়, কিন্তু কেউ নেই, শুধু অন্ধকার আর হাওয়ার শব্দ। হারান থুতু ফেলে। যত সব বুঝ রুকি, আমার ধান পুড়ে গেছে আর এইসব ফালতু নিয়ে আমার সময় নষ্ট। হ্যাঁ। সে ঝোপে ফিরে বসতে যাবে, হঠাৎ
সামনে ঘুরতেই চমকে যায়। তার সামনে ক্ষেতের মাঝে একটা নারী মূর্তি দাঁড়িয়ে, সাদা শাড়ি, খোলা চুল, পিছন ঘুরে মুখ অন্যদিকে, হারানের হাত থেকে লাঠি পড়ে যাওয়ার জোগাড়। কে তুই? মহিলা কোনো সাড়া দেয় না। তার শাড়ির আঁচল হাওয়ায় দুলছে, কিন্তু পা দুটো যেন মাটি থেকে একটু উপরে। হারানের গলা শুকিয়ে যায়। এই এই তুই কে রে? আমারে ডাকছিলিস কেন? কে তুই বল আগে। মহিলা চুপ। হঠাৎ সে ধীরে ধীরে হাঁটতে শুরু করে ক্ষেতের ভেতর দিয়ে। ধানগুলো তার শাড়ির ছোঁয়ায় দোলে, কিন্তু কোনো শব্দ হয় না। হারানের বুক ধড়ফড় করছে। এই থাম, থাম বলছি। তুই কে? সে আরেকবার ডাকে। মহিলা একবার পিছন করে তাকায়। তার চেহারা অন্ধকারে ঝাপসা, কিন্তু চোখ দুটো যেন জ্বলছে। হারানের শরীর ঠান্ডা হয়ে যায়। সেই চোখে কি যেন আছে, রহস্য, ভয়, না অন্য কিছু, তা বোঝা যায় না। মহিলা আবার মুখ ঘুরিয়ে ক্ষেতের ভিতরে এগিয়ে যায়। হারান লাঠি শক্ত করে ধরে। এইটা নিঘাত কোন বদমাসেরই কাম। তে নিজেকে কি বোঝে? কেউ আমারে ভয় দেখাইতে চায়, আমি বুঝছি। আমিও হারান চাষা, ভয় দেখায় আমায় কে? সে মহিলার পিছনে যেতে পা বাড়ায়, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। মহিলা ক্ষেতের মাঝে গিয়ে হঠাৎ বসে পড়ে। ধানগুলো একটু নড়ে ওঠে। তারপর আবার সব নিস্তব্ধ। হারান চোখ বড় বড় করে তাকায়। এই এই শালা, এই গেলি কই? এই তুই কই গেলি? আয় বাইরে আয়। সে ডাকতে যায়, কিন্তু গলা থেকে শব্দ বেরোয় না। মহিলা আর নেই। ক্ষেতের মাঝে শুধু ধান গাছ আর অন্ধকার। হারান ঝোপের আড়ালে বসে হাঁপাচ্ছে। তার বুকের ভিতর ধরফরানি, মাথায় ঘুরছে সেই নারী মূর্তির ছবি। সাদা শাড়ি, খোলা চুল, ঝাপসা চেহারা। এটা 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 কি দেখলাম আমি? সে নিজেকে প্রশ্ন করে। পেদনি? না না, কোনো কোনো বদমাস আমার নিজ্ঞাত ভয় দেখাইছে। লাঠিটা শক্ত করে ধরে সে ক্ষেতের দিকে তাকায়। ধান গাছগুলো অন্ধকারে নিশ্চুপ বটগাছের শিকড় হাওয়ায় দুলছে। দূরে কুকুর ডাকছে, আর ধানের সিঁদুর মাখানো পাথরটা যেন অন্ধকারে চোখ পিটপিট করছে। হঠাৎ সে আবার ওই দিকে তাকাতেই চমকে ওঠে। ওই মহিলা আবার তার সামনে, ক্ষেতের মাঝে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে। এবার তার মুখ স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। হারানের গলা শুকিয়ে যায়। সে চাপা গলায় বলে, কে তুই? লাঠি তুলে ধরে, কিন্তু হাত কাঁপছে। মহিলা চুপ। তার শাড়ির আঁচল হাওয়ায় দুলছে, কিন্তু পা দুটো যেন মাটিতে ছুঁয়ে নেই। হারানের মনে হয় তার চারপাশের অন্ধকার আরো গাঢ় হয়ে গেছে। কে তুই শালা? হারান চেঁচিয়ে ওঠে। আমার ধানে তুই আগুন দিচ্ছিস? বাইরে হ দেখি, তোর কতখানি সাহস আমি দেখবো। বাইরে আয়। কিন্তু মহিলা কোনো সাড়া দেয় না। হঠাৎ সে ধীরে ধীরে এগিয়ে আসে, যেন হাওয়ায় ভেসে। হারানের পা পিছলে যায়। তার মাথায় গ্রামের লোকের কথা ঘুরছে। কে কি পেতনি রাত 12টার পর বটতলায় ঘোরে, যে তার সামনে পড়ে তাকে নিয়ে যায়। না, এইটা পেতনি হইতে পারে না। সে নিজেকে বোঝায়। কেউ নিঘাত, কোন বেটা নিঘাত আমারে ভয় দেখাইছে। আমি হারান চাষা, আমারে ভয় দেখায় কে? কিন্তু তার কথা শেষ হতে না হতেই মহিলার চোখ দুটো আরো জ্বলে ওঠে। অন্ধকারে তার মুখটা যেন একটা কালো ছায়া, কিন্তু হাসি শোনা যায়। একটা ঠাট্টা ফিসফিসে হাসি। হারানের গায়ে
কাঁটা দিয়ে ওঠে। তুই 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 চাস কি? তুই কি চাস? সে লাঠি তুলে ধরে, কিন্তু গলা তার কাঁপছে। মহিলা এগিয়ে আসছে, তার পা মাটিতে পড়ছে না। ধান গাছগুলো তার শাড়ির ছোঁয়ায় দোলে, কিন্তু কোনো শব্দ হয় না। হারান পিছিয়ে যায়, তার পা ঝোপে আটকে যায়। হঠাৎ মহিলা থেমে যায়, তার মুখটা একটু স্পষ্ট হয়, চোখ দুটো লাল, মুখে একটা অদ্ভুত হাসি। হারানের হাত থেকে লাঠি পড়ে যায়। তুই 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 পেতনি? সে ফিসফিস করে বলে। মহিলা কিছু বলে না, শুধু হাসে। সেই হাসি যেন হারানের কানে ছড়ির মতো বিঁধছে। তারপর মহিলা ঘুরে দাঁড়ায়, তার খোলা চুল হাওয়ায় উড়ছে, শাড়ির আঁচল যেন আগুনের মতো লাল হয়ে গেছে। হারানের চোখ বড় বড় হয়ে যায়। সে দেখে মহিলা ধীরে ধীরে ক্ষেতের ভিতর দিয়ে হাঁটছে। তার পিছনে ধান গাছগুলোর মাঝে হঠাৎ একটা আলো জ্বলে উঠল। আগুন দাউ দাউ করে জ্বলছে, ধানের গোছাগুলো পুড়ে ছাই হচ্ছে। হারান চিৎকার করে ওঠে, না, এ আমার ধান, আমার ধান আমার! সে লাঠি তুলে দৌড়তে যায়, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। মহিলা ঘুরে তাকায়, তার চোখে সেই ভয়ঙ্কর হাসি। তুই 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 এমন কামড়া করছিস কেন? তুই কেন কেন আমার ধান পোড়াইছিস? কিন্তু মহিলা কিছু বলে না। সে হেসে হেসে এগিয়ে যায় ক্ষেতের ভিতর দিয়ে। তার পিছনে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে, ধান গাছগুলো কালো হয়ে যাচ্ছে, ধোঁয়া উঠছে আকাশের দিকে। হারানের চোখে পানি চলে আসে। আমার আমার ধান, আমার আমার সাওয়ালের ভাত, আমার বউয়ের নুন। মহিলা আরো গভীরে চলে যায়, তার শাড়ি যেন এখন আগুনের মতো লাল। হারানের মাথা ঘুরছে। এটা এটা পেদনি না, এটা কোন বদমাসেরই কাম। সে নিজেকে বলে, কিন্তু তার বুকের ভিতর ভয় ঢুকে গেছে। বটগাছের শিকড়গুলো যেন এখন হাসছে, থানের পাথরটা যেন চোখ মটকাচ্ছে। হারান পিছিয়ে যায়, তার পা কাঁপছে। আমি আমি কিন্তু হারান চাষা, আমি ভয় পাই না, আমি পাই না। কিন্তু তার গলা ভেঙে যায়। মহিলা আবারও ঘুরে তাকায়, তার মুখে সেই হাসি যেন হারানকে ডাকছে। না, তুই আমারে ভয় দেখাতে পারবি না, আমারে ভয় দেখাইতে। হারান চেঁচায়, কিন্তু তার পা পিছিয়ে যাচ্ছে। মহিলা হেসে হেসে এগিয়ে যায় ক্ষেতের ভেতর দিয়ে। তার পিছনে আগুনের শিখা ধাউ ধাউ করে জ্বলছে, ধান ক্ষেত পুড়ে ছাই হচ্ছে। হারান পিছিয়ে যায়, আর ঝোপে তার যায় পা আটকে। তার চোখে ভয়, কিন্তু মাথায় জেদ। আমি তোরে ধরমু, তোরে আমি ধরমুই। সে চেঁচায়, কিন্তু মহিলা আরো গভীরে হারিয়ে যায়। সকালের নরম আলো পড়ছে কালীপুর গ্রামে। হারানের বাড়ির উঠোনে লোক জমেছে। কেউ দাওয়ায়, কেউ ধান ক্ষেতের পাশে, কেউ দূরে দাঁড়িয়ে ফিসফিস করছে। হারানের বউ টিভির মা দাওয়ায় বসে হাউ মাউ করে কাঁদছে। তার চোখ লাল, চুল উস্কো খুস্কো। এ আমার কি হইল গো, এ আমার কি হইল? আমার হারান কই গেল রে? কাল রাইতে খেতে গেল, আর এখন দেখো কি দশা হইছে। ওরে হারান,
হারান ঘরের মাটির মেঝে শুয়ে, তার চোখ ঘোলাটে, মুখ ফ্যাকাশে, হাত পা অস্থিরভাবে নড়ছে। মাঝে মাঝে উঠে বসে পাগলের মতো কথা বলছে। ওই আগুন আমার আমার ধান শেষ কইরা দিল গো। আমার ধান আমার চোখের সামনে সব পুইরা যায়। ওই শাড়িওয়ালি আমার ধরছে, ওই আমার ধান। তার গলায় ভয়, উত্তেজনা আর বিভ্রান্তি মিশে আছে। টেপির মা তার পাশে বসে হাত ধরতে যায়, কিন্তু হারান হাত ছাড়িয়ে নেয়। আমারে ছাড়, এই হারামজাদি, আমার ক্ষেত নষ্ট করছিস। আমি ওরে ধরবো, আমার ধান ছাড় তুই। উঠোনে আব্দুল, বিমল, গোপাল, রামেশ্বর আর মাধাই দাঁড়িয়ে। সবার মুখেই চিন্তা। আব্দুল মাথা নাড়ে। আমি কইছিলাম হারান বটতলায় যাস নে, ওই খেঁকি পেতনির কথাটাও তুই শুনলি না। এখন দেখ দেখ কি হইছে। এইটা পেতনির হাওয়া হারানের উপর ভর করছে। ওই রাতে কি দেখেছে কে জানে। রতনুজা ছাড়া এইটা সামলানো যাবে না, বুঝলি তো। গোপাল বলে, হ রতন, ওঝা ঝাড়ফুঁক করে অনেকেরে সারাইছে। গত বছর আমার ভাগ্নের জ্বর হয়েছিল, 3 দিন কাঁপছিল। ওঝা একবার ঝাড় দিয়া সারাইয়া দিছিল। মাথায় ফিস ফিস করে। আমি শুনছি খেঁকি পত্নী রাত 12টার পরে বটতলায় বাহির হয়। হারান নিশ্চয়ই ওরে দেখেছে, নইলে এমন পাগলের মতো কথা কয় কেন? আগুন শাড়িওয়ালি আমাদের ধরেছে। হ্যাঁ, এইটা পেতনির কাম। টেপির মা কাঁদতে কাঁদতে বলে, আমি মানা করছিলাম বারবার, তুই যাসনি হারান, যাসনি। ওই বটতলায় রাইতে কেউ যায় না, কিন্তু শুনলো কই। এখন আমার কি হইব গো, আমার টেপির কি হইব? গ্রামের মহিলারা তাকে ধরে সান্ত্বনা দেয়, কিন্তু তার কান্না থামে না। হারান আবার চেঁচায়, ওই হারামজাদি, ওই আমার ধানে আগুন দিচ্ছে, আমি দেখছি, তোর চোখ জ্বলছে, আমারে ডাকছে। সে মাটিতে গড়াগড়ি দিয়ে উঠে বসে। আমার বুক পুইড়া যায়, ওই শাড়িওয়ালি আমারে ছাড়বো না, তার চোখ লাল, মুখে ফেনা। টেপির মা তার পাশে বসে কাঁদে। এ আমার কি হইল গো, আমার হারানটার কে এমন দশা করলে? আব্দুল বলে, দেখছস কি কইছে? ওই পেতনিরে ও দেখছে। ওরে জলদি রতন ওঝারে ডাকা দরকার, নইলে হারান বাঁচবো না। ডাক বাবা, ডাক ওরে। বিমল মাথা নাড়ে। হ্যাঁ, ওঝা ছাড়া উপায় নাই। আমি শুনছি রতনুজা ভূত পেতনিদের কথা নাকি বোঝে। একবার জাড়া দিলে হারান হয়তো ঠিক হইয়া যাইব। রামেশ্বর কাছে এসে বলে, কিন্তু ওঝারে ডাকতে তো পয়সা লাগবো। হারানের ঘরে তো পয়সা নাই, ধান পুইরা গেছে, কে দেবে টাহা? টেপির মা কাঁদতে কাঁদতে বলে, আমি গয়না বেচু, আমার নাকের ফুল, কানের দুল সব বেচু, শুধু আমার হারানের বাঁচাও, বাঁচাও আমার হারান রে। মাথায় মাথা চুলকায়। আমি বলি পঞ্চায়েতে কই, মদন মুখুর্জে বললে হয়তো কিছু ব্যবস্থা করব। পুলিশও ডাকা দরকার, হয়তো এটা পেতনি নয়, বদমাইশের কাম। আব্দুল হাসে। পুলিশ? আরে পুলিশ আসবো 10 দিন পরে, আর মদন মুখুজ্জে ঘুষ ছাড়া কিছু বোঝে না। আমি বলি কি, রতন ওঝারে ডাক দে, ওই বুড়া এইসব পেতনি ভূতের কাম জানে। ওরে ডাক গিয়ে, ওরে ডাক। হারান আবার চেঁচায়, ওই শোকে আমারে তাকায়, আমার ধান শেষ, আমারে নিয়ে যাবে। সে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, হাত পা কাঁপছে। আমারে ধরছে গো, আমি পালাইতে পারি না। টেপির মা তার পাশে বসে কাঁদে।
এ আমার কি হইল গো? আমার হারান রে কে এমনটা করলো? গোপাল বলে, এইটা ওই খেকি পেতনির কাম। হারান বটতলা গিয়া পেতনিরে দেখছে, রতন ওঝা ছাড়া কেউ বাঁচাইতে পারবো না। বিমল উঠে দাঁড়ায়। আমি যাই, রতন ওঝারে একটা খবর দিয়ে আসি। ওর বাড়ি পাশের গ্রামেই, মাইল 2-3 দূরে। কিন্তু পয়সার ব্যবস্থা করতে হইব তো নাকি? টেপির মা কাঁদতে কাঁদতে বলে, আমি সব বেসু, শুধু ওজারে ডাকো, আমার হারান রে বাঁচাও। আব্দুল মাথা নাড়ে। আরে ঠিক আছে টেপির মা, ঠিক আছে, আমরা রতন ওঝারে ডাক দিমু, তুই চিন্তা করস না, হারান ঠিক হইয়া যাইব। হারান আবার চেঁচায়, ওই শাড়িওয়ালি আমারে ডাকছে, আমার ধান পুইড়া গেল গা, আমারে ছাড় আমারে। গ্রামের লোকজন মুখ চাওয়াচাওয়ি করে। কেউ ফিসফিস করে বলে, পেতনির হাওয়া, রতন ওঝা ছাড়া উপায় নেই। টেপির মা হারানের পাশে বসে কাঁদছে। এ আমার কি হইল গো? কে এমন সর্বনাশ কানা করলে? আমার হারানের কে এমন করলে? দুপুর গড়িয়ে গেছে। হারানের বাড়ির উঠোনে ভিড় আরো বেড়েছে। রতন ওঝা এসে পড়েছে। বুড়ো মানুষ, মাথায় ধুতির পাগড়ি, হাতে একটা ঝোলা। ঝোলার ভিতর ঝাড়ফুঁকের জিনিসপত্র, নিমের ডাল, সিঁদুর, ধূপ, কালো মরিচ, লাল সুতো আর একটা পিতলের থালায় গঙ্গা জল। উঠোনে মাটিতে ধানের ডাঁটা দিয়ে একটা চৌকো ঘর আঁকা রয়েছে। তার মাঝে হারান শুয়ে আছে। তার চোখ ঘোলাটে, হাত পা কাঁপছে। টেনির মা পাশে বসে কাঁদছে। আমার কি হইল গো? রতন ওঝা হারানের দিকে তাকায়। তার চোখে কঠিন দৃষ্টি। সকলে পিছিয়ে যান, এই কাজে বাধা দেবেন না। যা হয়েছে তা অলৌকিক। এই হারানের উপর অশুভ শক্তি ভর করেছে। সে ঝোলা থেকে নিমের ডাল বার করে, গঙ্গা জলে ডুবিয়ে হারানের মাথার উপর ঝাড়তে শুরু করে। ধূপ জ্বালানো হয়, ধোঁয়া ছড়িয়ে পড়ে। ওঝা মন্ত্র পড়তে শুরু করে। হে মা কালী, হে দুর্গা, এই অশুভ শক্তিকে দূর করো, এই দেহকে মুক্ত করো। হারান প্রথমে ভয় কাঁপতে থাকে। কে তুই? আমারে ছাড়। আমি হারান চাচা, তুই আমারে ধরছিস? আমারে কেন ধরছিস তুই? তার গলা কাঁপছে, চোখে ভয়। কিন্তু হঠাৎ তার শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। তার গলার স্বর বদলে যায়, একটা ঠান্ডা ফিসফিসে নারীর স্বর। আমি ছাড়ব না, হারান আমার, ওর মাথায় আমি ভর করব সারা জীবন। গ্রামের লোকজন চমকে পিছিয়ে যায়। টেপির মা চিৎকার করে ওঠে, এ আমার হারানের কি হইল গো? কি হইল আমার হারানটার? আব্দুল আর বিমল মুখ চাওয়াচাওয়ি করে। গোপাল ফিসফিস করে বলে, এইটা পেতনি হারানের উপর ভর করছে। রতন ওঝা নিমের ডাল ঝাড়তে ঝাড়তে বলে, তুমি কে? হ্যাঁ, এই দেহে কেন প্রবেশ করেছ? কেন এই গ্রামের ফসল নষ্ট করছো? তার গলা কঠিন কিন্তু শান্ত। ধূপের ধোঁয়া ঘরে ছড়িয়ে পড়ছে। হারানের শরীর কাঁপছে। হারানের মুখ থেকে সেই নারীর স্বর আবার হাসে। হারানের চোখ দুটো লাল হয়ে ওঠে। তার মুখে অদ্ভুত হাসি। আমি কে? আমি শান্তি, এই গ্রামের মেয়ে ছিলাম। বছর 20 আগে ওই জমিদারের লোক আমারে আর আমার বাপারে জ্বালাই মারছে।
কারণ আমরা খাজনা দিতে পারি নাই। আমার বাপ কাঁদছিল, আমি কাঁদছিলাম, কিন্তু কেউ আমাদের পাশে আসে নাই, এই গ্রামের কেউ না। এখন আমি ফিরছি, প্রতিশোধ নিতে ফিরছি। এই গ্রামে ধান পোড়াবো, সব শেষ করব। আর এই হারান, এ আমার, এর মাথায় আমি ভর করব সারা জীবন। টেপির মা কাঁদতে কাঁদতে বলে, তুই আমার হারান রে স্যার, স্যার বলছি, আমার হারান কি করছে, তোর কি খ্যাতি করছে? রতন ওঝা হাত তুলে তাকে থামায়। শান্তি, তুমি এই দেহ ছেড়ে চলে যাও। এই গ্রামের লোকেরা এখন আর সেই পুরনো দিনের নয়, এরা তোমার শত্রু নয়। তুমি প্রতিশোধের জন্য এই নিরীহ মানুষের ফসল নষ্ট করছো কেন? সে পিতলের থালা থেকে গঙ্গা জল ছিটিয়ে দেয়। হারানের শরীর আরো কেঁপে ওঠে। হারান মুখ থেকে সেই ফিসফিসে গলা বের করে, এরা নিরীহ, এই গ্রাম আমার কান্না শুনেছে, কিন্তু কেউ আসে নাই। আমার বাপের জ্বালাই মারছে, কেউ বাধা দেয় নাই। এখন আমি সব শেষ করব। হারানের শরীর ঝাঁকুনি দিয়ে উঠে বসে। তার চোখ জ্বলছে, মুখে ফেনা। উঠোনে ধূপের ধোঁয়া আর গঙ্গা জলের ছিটে মিলে একটা অলৌকিক পরিবেশ তৈরি হয়েছে। বাতাসে একটা ঠান্ডা ঝোঁক লাগছে, যেন কেউ ফিসফিস করছে। রতন ওঝা কালো মরিচ হাতে নিয়ে হারানের মাথার উপর ছড়িয়ে দেয়। শান্তি, তুমি এই দেহ ত্যাগ করো। তোমার প্রতিশোধ এই গ্রামের উপর নয়, যারা তোমার ক্ষতি করেছে তারা আর নেই। তুমি মুক্তি পাও, শান্তি পাও। সে লাল সুতো বের করে হারানের হাতে বাঁধতে যায়, কিন্তু হারান চিৎকার করে ওঠে, আমি যাব না। হ্যাঁ, এই হারান আমার এই গ্রাম শেষ করব। আব্দুল আর বিমল পিছিয়ে যায়। গোপাল ফিসফিস করে বলে, এইটা পেতনি রে, দেখ দেখ কেমন কথা কইছে দেখ। টেপির মা কাঁদতে কাঁদতে বলে, ওজা আমার হারান রে বাঁচাও, বাঁচাও, আমার হারান রে বাঁচাতেই হবে। রতন ওঝা মন্ত্র পড়তে থাকে। হে মা কালী, এই অশুভ শক্তিকে দূর করো, এই দেহকে মুক্ত করো। সে নিমের ডাল দিয়ে হারানের মাথায় ঝাড় দেয়, গঙ্গা জল ছিটায়। হঠাৎ হারানের শরীর থরথর করে কাঁপতে থাকে। তার মুখ থেকে একটা অমানসিক চিৎকার বেরোয়, না না, আমি যাব না। তারপর তার শরীর নেতিয়ে পড়ে, চোখ বন্ধ হয়ে যায়। উঠানে সবাই নিস্তব্ধ, ধূপের ধোঁয়া ছড়িয়ে আছে আর বাতাসে ঠান্ডা ঝোঁক। রতন ওঝা বলে, শান্তি এখনো পুরোপুরি যায়নি, আরো ঝাড়ফুঁক লাগবে, কিন্তু ভয় পাবেন না, আমি এই শক্তিকে দূর করবই। টেপির মা কাঁদতে কাঁদতে বলে, আমার হারান রে বাঁচাও, ওঝা, আমার হারান রে বাঁচাও, বাঁচাও। গ্রামের লোকজন ফিসফিস করে। কেউ বলে, শান্তি এই গ্রামের মেয়ে। আরে এই গল্প তো শুনছি, জমিদারের লোক তারে মারছে, এইটা তো জানতাম না। রতন ওঝা হারানের পাশে বসে, এই শক্তি কঠিন, কিন্তু আমি আর মানব না, কাল আবার ঝাড়ফুঁক করব। রতন ওঝা ঘন্টার পর ঘন্টা মন্ত্র পড়ছে আর গঙ্গা জল ছিটিয়েছে। নিমের ডাল দিয়ে ঝাড়ও দিয়েছে, কিন্তু হারানের শরীর থেকে পেতনির আত্মার বেরোচ্ছে না। হারানের গলা থেকে সেই ফিসফিসে নারীশ্বর বেরোয়,
আমি শান্তি, এই হারান আমার, এই গ্রাম আমি শেষ করবই। তার চোখ থেকে লাল আলো ঝরছে, যেন আগুন জ্বলছে। উঠোনে সবাই ভয়ে পিছিয়ে যায়। রতন ওঝা কপালে ভাঁজ ফেলে। তার চেষ্টা ব্যর্থ হচ্ছে, কিন্তু সে হাল ছাড়ে না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে গম্ভীর গলায় বলে, শান্তি, তুমি বেচারা হারানের শরীর দখল করে কি লাভ? তোমার আসল শত্রু তো ওই জমিদার, যে তোমার আর তোমার পিতার উপর অত্যাচার করেছিল। তুমি তার কাছ থেকে প্রতিশোধ নাও। হারানের শরীর কেঁপে ওঠে। সেই নারীশ্বর শেষ করে বলে, জমিদার সে বেঁচে আছে? তার চোখ জ্বলে ওঠে, মুখে ভয়ঙ্কর হাসি। উঠোনে ধূপের ধোঁয়া ঘনিয়ে আসছে। বাতাস যেন থমকে গেছে। রতন ওঝা শান্ত গলায় বলে, জমিদার বেঁচে আছে, লুকিয়ে আছে ওই দূরের ঘরের গাদার ভিতর, পুরনো জমিদার বাড়ির ধ্বংসস্তূপে। তুমি হারানের দেহ ঝেড়ে তার শরীরে ভর করো, তাকে শাস্তি দাও। হারানের মুখ থেকে একটা অমানসিক চিৎকার। জমিদার? তার চোখ থেকে আগুনের মতো লাল আলো বেরোয়, যেন সত্যি আগুন ঝরছে। উঠানে সবাই ভয় কাঁপছে। টেবির মা চেঁচায়, ওঝা, কি হইল? গোপাল ফিসফিস করে, পেতনি তো রাখছে রে, এখন কি হইব? হঠাৎ হারানের শরীর থরথর করে কাঁপতে থাকে। তার মুখ থেকে একটা কালো ধোঁয়ার মতো ছায়া বেরিয়ে আসে, যেন কালো মেঘের টুকরো। সেই ছায়া হাওয়ায় ভেসে বট গাছের দিকে ছুটে যায়, তারপর দূরের খড়ের গাদার দিকে হারিয়ে যায়। হারান নেতিয়ে মাটিতে পড়ে যায়। টেপির মা ছুটে গিয়ে তাকে ধরে। হারান, তুই ঠিক আছিস? রতন ওঝা দ্রুত উঠে যায়। দেরি করা যাবে না। সে চিৎকার করে উঠে খড়ের গাদার দিকে ছুটে যায়। গ্রামের লোকজন হতবাক হয়ে তাকিয়েছিল। ওঝা গিয়ে খড়ের গাদার কাছে দাঁড়ায়। সেখানে একটা অদ্ভুত শব্দ, ফিস, যেন কেউ রাগে গড় যাচ্ছে। ওঝা দ্রুত এক মুঠো খড় তুলে নেয়। তার হাত দ্রুত চলে। খড় দিয়ে একটা ছোট পুতুল বানায়। সেই লাল সুতো আর কালো মরিচ মিশিয়ে পুতুলের মাথা বাঁধে। গঙ্গা জল ছিটিয়ে মন্ত্র পড়ে, হে মা কালী, হে এই অশুভ শক্তিকে বন্দি করো। হঠাৎ খড়ের গাদা থেকে একটা চিৎকার, না, আমি যাব না। পুতুলটা কেঁপে ওঠে, যেন তার ভিতর থেকে কিছু ধরা পড়েছে। ধূপের ধোঁয়া আর গঙ্গা জলের ছিটে মিলে উঠোনে অলৌকিক পরিবেশ। বাতাসে ঠান্ডা ঝোঁক, বটগাছের শিকড় যেন হাসছে। পুতুল থেকে একটা ফিসফিসে শব্দ বেরোয়, জমিদার, আমি তাকে পাবই। কিন্তু ওঝা মন্ত্র পড়তে থাকে আর পুতুলটা শক্ত করে বেঁধে ঝোলায় ভরে। শান্তির আত্মা এখন বন্দি, এই পুতুল গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। সে ঝোলা কাঁধে তুলে নেয়। টেবির মা হারানকে জড়িয়ে ধরে কাঁদছে। হারান ধীরে ধীরে চোখ মেলে। টেবির মা, আমি কোথায়? টেবির মা, কি হয়েছিল? এই বল না রে। তার গলা শান্ত কিন্তু স্বাভাবিক। গ্রামের লোকজন হাঁপ ছাড়ে। আব্দুল বলে, ওঝা, তুই কম কিছু করলি না। বিমল ফিসফিস করে বলে, এইটা পেতনি ছিল সত্যি, ও জানা থাকলে হারান যে শেষ হইতো। রতন ওঝা বলে, শান্তির আত্মা এখন মুক্তি পাবে, কিন্তু এই গ্রামের পাপের কথা মনে রাখবেন।
কেউ যেন আর কারো কান্নায় পাশে না দাঁড়ায়, তা না হলে এমন শক্তি ফিরে আসতে পারে। টেপির মা হারানের মাথায় হাত বুলিয়ে কাঁদছে। তুই ঠিক আছিস হারান? হারান মাথা নাড়ে। আমি ঠিক আছি রে, কিন্তু ওই শাড়িওয়ালি ওই শাড়িওয়ালিটা কে ছিল? হারানের বাড়ির উঠোনে এখন নিস্তব্ধতা। ধূপের ধোঁয়া পাতলা হয়ে এসেছে, কিন্তু বাতাসে এখনো ঠান্ডা ঝোঁক লাগছে। রতন ওঝা তার ঝোলা থেকে খড়ের পুতুলটা বের করে হাতে ধরে। পুতুলটার মাথায় লাল সুতো আর কালো মরিচ বাঁধা, যেন শান্তির আত্মা তার ভিতর বন্দি। হারান মাটির মেঝে শুয়ে ধীরে ধীরে চোখ খুলছে। টেপির মা তার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে কাঁদছে। তুই ঠিক আছিস হারান রে? হারান ক্লান্ত গলায় বলে, আমি ঠিক আছি টেপির মা, আমি ঠিক আছি রে, কিন্তু ওই শাড়িওয়ালিটা বল না, আমারে বল, ওই শাড়িওয়ালি কে ছিল? গ্রামের লোকজন আব্দুল, বিমল, গোপাল, রামেশ্বর চারপাশে দাঁড়িয়ে, সবার মুখেই বিস্ময় আর ভয় মেশানো। বটগাছের শিকড় দূরে দুলছে, যেন এখনো শান্তির গল্প ফিসফিস করছে। রতন ওঝা পুতুলটা হাতে ধরে, চোখে গভীর দৃষ্টি। সে গম্ভীর গলায় বলে, এই আত্মা খুব কষ্ট পেয়েছে। সংসারের চাকায় পিষে গেছে শান্তি। তার বাবার সঙ্গে তাকে জ্বালিয়ে মারা হয়েছিল, কেউ পাশে দাঁড়ায়নি। তার প্রতিশোধের আগুন এই গ্রামের ধান ক্ষেত পুড়িয়েছে, কিন্তু এখন তার মুক্তির দরকার। সে পুতুলটার দিকে তাকায়, তার চোখে মায়া, যেন শান্তির কষ্ট বুঝতে পেরেছে। পুতুলটা যেন একটু কেঁপে ওঠে, কিন্তু কোনো শব্দ নেই। উঠোনে সবাই নিশ্চুপ। টেপির মা কাঁদতে কাঁদতে বলে, ওঝা, তুমি আমার হারান রে বাঁচাইছো, কিন্তু ওই পেতনি তো আর ফিরবো না, তাই না? রতন ওঝা মাথা নাড়ে। শান্তি এখন বন্দি। এই পুতুল গঙ্গায় ভাসিয়ে দিলে তার আত্মা মুক্তি পাবে, সে আর ফিরবে না। কিন্তু এই গ্রামের পাপ মনে রাখবেন, কারো কান্নায় যেন আর কেউ পাশে না দাঁড়ায়, তাহলে এমন শক্তি ফিরে আসতে পারে। আব্দুল বলে, ওঝা, তুই কম কিছু করলি না, হারানো বাঁচলো আর পেতনিও গেল। বিমল ফিসফিসিয়ে বলে, শান্তির গল্প শুনছিলাম, কিন্তু এমন জানতাম না জমিদারের লোক তাকে জ্বালায় মারছে। এই গ্রামের পাপই এইসব ডাকছে। রতন ওঝা পুতুলটা ঝোলায় ভরে। আমি এই পুতুল গঙ্গায় ভাসিয়ে দেব, শান্তির আত্মা শান্তি পাবে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে মায়া, যেন শান্তির কষ্ট তার বুকে গিয়ে বাঁধছে। সে হাতে হাতে চলে যায় গ্রামের পথ ধরে। দূরে বটগাছটা নিশ্চুপ দাঁড়িয়ে, যেন শান্তির গল্প শেষ হয়েছে। হারান টেপির মার কাঁধে মাথা রেখে বসে। আমার ধান গেছে, কিন্তু আমি যে বাঁচছি, এইবার ঠিক গ্রামের কারো কষ্টের পাশে দাঁড়াবো। কিন্তু টেপির মা তার মাথায় হাত বোলায়। তুই যে ঠিক আছিস, এটাই যথেষ্ট। জমিদার, সে বেঁচে আছে? না না, আমি যাব না, যাব না। জমিদার, আমি তাকে পাবই। শেষ।